শুভ সকাল। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি শুরু করব হ্যালো, হ্যাঁ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। এখানে কিছু দেখতে পাচ্ছি না। এটা এটা কি দেখতে পাচ্ছি? একটা পাত্রের মধ্যে গ্যাসের অণু আছে, অণুগুলো বিভিন্ন দিকে ছুটাছুটি করতেছে। হ্যাঁ, আমরা দেখতে পাবো আজকের পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ ও দ্বাদশ, পদার্থ প্রথম পত্র বা প্রথম অধ্যায় অথবা রসায়ন দ্বিতীয় পত্র, যেটাই বলি না কেন আমরা একই তো, সেজন্য আমরা পড়াটা একদম হুবহু পদার্থ প্রথম পত্র এবং রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম পত্র এগুলোর মধ্যে। আর চ্যাপ্টার হচ্ছে পদার্থের ক্ষেত্রে সেটা হচ্ছে গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, আর রসায়নের ক্ষেত্রে সেটা হচ্ছে পরিবেশ রসায়ন। একদম হুবহু মিল আছে পড়াটা, সেজন্য আমি সমন্বয় করে পড়ানোর চেষ্টা করি। তাহলে আজকের পাঠ আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। এগুলো এখানে বানানটা একটু ভুল আছে, এগুলো বানানগুলো একটু দেখতে হবে পরে। তাহলে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস এ নিয়ে আমরা আলোচনা করব। তো ইটু একটু পড়ো তো দেখি। ইটু, আজকের পাঠ শেষ করলে কি শিখতে পারবে বলো তো? এই পাঁচ হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, গ্যাসের গতিতত্ত্ব কি তা ব্যাখ্যা করতে পারবে? ওর সমস্যা আরএমএস কি তা কি তা ব্যাখ্যা করতে পারবে? আচ্ছা তুমি থামো। ওই যে গতিতত্ত্বের সমীকরণ হতে গতিশক্তির হিসাব করতে পারবে। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করতে পারবে। অ্যামাগার পরীক্ষা বর্ণনা করতে পারবে। ওকে, দেখো আমরা এটা হচ্ছে কি, গতদিন আমরা এই চার্লসের সূত্র পড়ার পরে বলছিলাম যে চাপীয় সূত্র বা গ্যাস আয়তন সূত্রটা তোমরা নিজেরাই শিখবা। তো এটা কি রকম ছিল তাসলিমা নাদিয়া, গ্যাসীয় চাপীয় গ্যাস আয়তন সূত্রটা বা চাপীয় সূত্রটা কিরকম ছিল? আয়তন স্থির রেখে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে ওই গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের 273 ভাগের 1 ভাগে বৃদ্ধি বা হ্রাস পাবে। হ্যাঁ, ওখান থেকে আমরা সমীকরণ পেয়েছিলাম কি P1/T1 = P2/T2। হ্যাঁ, তাহলে এখানে আমরা P1/T1 অর্থাৎ P সমানুপাতিক T পেয়েছিলাম। তাহলে অর্থাৎ কি, স্থির আয়তনে আমরা দেখছিলাম কি, স্থির আয়তনে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাপের 273/1 হ্রাস বা বৃদ্ধি পাবে। এটাই তো আমরা বলছিলাম, তাই না? তাহলে এখান থেকে চাপীয় সূত্রটা আমরা দেখতে পাই কি, স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাপের 273/1 বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে আমরা এখন বলতে পারি কি, ধরি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপটা কত, P0। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে কতটুকু বৃদ্ধি পাবে বলছিল? P0 এর 273/1। তারপরে এখন টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে কত হবে? তাহলে ঐকিক নিয়ম অনুসারে এটা টি এর সাথে গুণ করতে হবে। সুতরাং টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ হবে কি, আদি চাপ হচ্ছে P0 প্লাস বৃদ্ধি কতটুকু হচ্ছে, P0 এর 273/T ইন্টু 273 তাহলে আমরা টোটাল এখান থেকে P0 কমন নিলে, দুইটা থেকে P0 যদি কমন নিই তাহলে এখানে হবে 1 প্লাস T/273। এখন P0 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ সবসময় স্থির থাকবে। তাহলে P0 একটা স্থির, 1 স্থির, 273 স্থির। তাহলে এখানে চলক আছে কি, টি। তাহলে পি এর সাথে টি এর সম্পর্কটা কি হবে? দেখো, কতগুলো ধ্রুবকের যোগফল, গুণফল, ভাগফল, বিয়োগফল করলে আর একটা নতুন ধ্রুবক পাওয়া যায়। এখানে P0
এখানে ফি নট একটা ধ্রুবক, ফি নট একটা ধ্রুবক, 1 একটা ধ্রুবক, 273 একটা ধ্রুবক। তাহলে এই ধ্রুবক গুলোর যোগ বিয়োগ ভাগ গুণ করলে আর একটা নতুন ধ্রুবক পাবো, সেই ধ্রুবকটাকে নাম দেবো আমরা কে। তাহলে ফি টি সমান কে ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা ফি টি সমানুপাতিক টি বলতে পারি। এখানে এই চাপ, তাহলে চাপটা হচ্ছে কি পরম তাপমাত্রার সমানুপাতিক, চাপটা পরম তাপমাত্রার সমানুপাতিক। এখান থেকে আমরা ফি সমান কে টি বলতে পারি। তাহলে ফি বাই টি ইজ ইকুয়াল টু কে বলতে পারি। তার মানে ফি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু ফি টু বাই টি টু। এটা হচ্ছে চাপীয় সূত্র, চাপীয় সূত্রের গাণিতিক রূপ। তাহলে আমরা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চাপের সূত্র, তাহলে আমরা চাপের সূত্রটাকে আমরা পাচ্ছি কি পি নট ইজ ইকুয়াল টু কি পাচ্ছি পি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু বাই টি টু। এখানে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ পি টিটার সমানুপাতিক টি, এটাই আমরা পাচ্ছি। এখন দেখো তো এখানে একটা জিনিস খেয়াল করো, ফি এবং টি এর মধ্যে সম্পর্কটা কিরকম? সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক সম্পর্ক। তাহলে এই সমানুপাতিক সম্পর্ক হলে ফি এবং টি এর মধ্যে সম্পর্কটা যদি সমানুপাতিক হয়, তাহলে আমরা এখন বলতে পারি কি এই সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক হলে কি হবে এবং টি এর মান এখানে দেখো তো, আগেরটাতে দেখো, আগের স্লাইডে দেখো, ফি এবং টি এর মধ্যে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। তার মানে ফি টি এর মান 0 বসালে ফি এর মানও 0 বসবে। তার মানে এই ফি এবং টি বনাম লেখচিত্রটা হবে একটা কিরকম হবে? বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী তির্যক ঊর্ধ্বগামী সরলরেখা, তির্যক ঊর্ধ্বগামী সরলরেখা। এই যে দেখো, আবার ফি বাই টি ইজ ইকুয়াল টু কি পেয়েছি দেখো তো, ফি বাই টি ইজ ইকুয়াল টু কি, ফি বাই টি ইজ ইকুয়াল টু আমরা ধ্রুবক পেয়েছি। ফি বাই টি ইজ ইকুয়াল টু ধ্রুবক যখন পেয়েছি, ফি বাই টি ইজ ইকুয়াল টু যখন ধ্রুবক পেয়েছি, তাহলে কোনো দুটো চলকের মধ্যে যদি আমরা ধ্রুবক দেখি, হ্যাঁ, ধ্রুবক হলে কি হয় সবসময়? যে কোনো অক্ষের সমান্তরাল সমান্তরাল, সমান্তরাল সরলরেখা হয়ে থাকে। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম। তাহলে এবার দেখো, তাহলে আমরা ফি বনাম টি লেখচিত্রটা হবে এরকম, আর ফি বাই টি লেখচিত্রটা এরকম হবে, ফি অথবা বি হতে পারে। হ্যাঁ, এটা আমরা দেখলাম, এই যে এই বিষয়গুলো আমরা দেখলাম। তাহলে আমরা এখন কি লিখতে পারি? বয়লের সূত্র, বয়লের সূত্র থেকে আমরা কি দেখছিলাম মনে আছে? বয়লের সূত্র থেকে না না, বয়লের সূত্রটা কি ছিল? বি সমানুপাতিক 1 বাই টি, যখন টিটা স্থির ছিল, তাই না? জি স্যার। তাপমাত্রা স্থির থাকলে কি ছিল? কোন গ্যাসের চাপ আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। চাপের ব্যস্ত। আচ্ছা, এই যে যেমন এটা এই সূত্র এখানে দেখা, তার মানে কি ফি ওয়ান বাই বি ওয়ান ইজ ইকুয়াল টু ফি টু বাই, সরি ফি ওয়ান বি ওয়ান ইজ ইকুয়াল টু ফি টু বি টু ছিল, তাই না? তারপরে সালস, এই যে সূত্রটা এখানে আমরা দেখছিলাম না, লেখচিত্রটা কিরকম ছিল? ফি বনাম বি লেখচিত্রটা কিরকম ছিল? এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল। মনে নেই এগুলো সব খেয়ে ফেলছি নাকি? তাহলে এখানে কি ছিল? এই যে তাপমাত্রার মিটারটা স্থির থাকবে, চাপটাকে বাড়ানো হবে আয়তনটা কমবে, চাপটাকে কমানো হবে আয়তনটা বাড়বে। এটাই তো ছিল বয়লের সূত্র, ঠিক কিনা? স্যার। বয়লের সূত্র এটাই ছিল না? ওকে। স্যার। তারপরে হচ্ছে, তাহলে বয়লের সূত্র থেকে লেখচিত্রগুলো আমরা এইভাবে পেয়েছিলাম না? ফি বি সমান কি ছিল? ধ্রুবক, ধ্রুবক হলে সমান্তরাল সরলরেখা। আর ফি বাই ভি, ফি বাই ভি, ফি বাই, তাহলে ফি এবং বি দুইটা চলকের মধ্যে ছিল কি এক্সপোনেনশিয়াল। হ্যাঁ, ভিন্ন ভিন্ন তাপমাত্রার জন্য আমরা দেখানো হলো। আবার বি বাই ওয়ান বাই ফি, ওয়ান বাই ফি, এটা ওয়ান বাই ফি না, বি বাই ওয়ান বাই ফি, তার মানে এটা হচ্ছে সমানুপাতিক। এই সমানুপাতিক হলে কি হবে? মূল বিন্দুগামী তির্যক ঊর্ধ্বমুখী সরলরেখা ছিল। এরপর হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি ছিল? চার্লসের সূত্র কি ছিল? বি সমানুপাতিক, বি সমানুপাতিক টি ছিল, বি সমানুপাতিক টি ছিল না? চার্লসের বি সমানুপাতিক টি ছিল। হ্যাঁ, তাহলে বি সমানুপাতিক টি, তখন ফি স্থির ছিল, ফিটাকে স্থির রাখছিলাম। তাহলে আমরা এখানে দেখছিলাম কি, যখন, তাহলে কি ছিল? বি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু বি টু বাই টি টু ছিল, তাই না? তখন এখানে বি এবং টি এর সম্পর্কটা কিরকম? সমানুপাতিক। সমানুপাতিক হলে রেখাচিত্রটা কিরকম হবে?
ঊর্ধ্বমুখী তির্যক মূলবিন্দুগামী হবে এদের সালসের সূত্রের মধ্যে। তাহলে এখানে আমরা এই যে আমরা এটা দেখছিলাম না, চাপ স্থির রাখবো, তাপমাত্রাটাকে বাড়াবো, আয়তনও বাড়বে, তাপমাত্রাটাকে কমাবো, আয়তনও কমবে, এটাই তো ছিল, এটাই সালসের সূত্র ছিল। তাহলে বয়েলের সূত্র থেকে কি পেয়েছি? বি সমানুপাতিক 1/ফি। আর সালসের সূত্র থেকে কি পেয়েছি? বি সমানুপাতিক টি, ঠিক কি না? হ্যাঁ, তাহলে আমি সালসের সূত্র থেকে পেয়েছি বি সমানুপাতিক টি যখন ফি স্থির, আর বয়েলের সূত্র থেকে পেয়েছি বি সমানুপাতিক 1/ফি যখন টি স্থির। এখন এই দুইটা সূত্রকে সমন্বয় করব। দেখো এই দুইটা সূত্রের মধ্যে হ্যাঁ বাম পক্ষটা একই রকম না? হ্যাঁ, তাহলে যখন কোনো সমানুপাতিকের ধর্ম থেকে জানি আমরা সমীকরণের বাম পক্ষ যদি একই রকম হয় বা ডান পক্ষ যদি একই রকম হয় তখন একবার নিলে চলবে। আর যখন বাম পক্ষ থেকে একবার নিব আর বাকিগুলো কি করতে হবে? ডান পক্ষগুলো গুণ করতে হবে। তাহলে আমরা এখন গুণ করব। দেখো তাহলে আমরা বয়েল ও সালসের সমন্বয় সূত্র করতেছি। বয়েলের সূত্র থেকে আমরা জানি সালসের সূত্র থেকে জানি বি সমানুপাতিক টি, বয়েলের সূত্র থেকে জানি বি সমানুপাতিক 1/ফি। এখন এই দুইটা সমীকরণের যখন বাম পক্ষ একই রকম তখন আমরা একবার নিব আর এই দুইটা গুণ করব। তাহলে গুণ করলে কি হবে? টি কে 1/ফি দিয়ে গুণ করলে টি সমানুপাতিক বি, টি/ফি হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি? বি সমানুপাতিক থেকে সমানে যেতে চাইলে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। তাহলে বি সমান কে টি বাই পি। বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি কিনা? হ্যাঁ, এখন আমরা তাহলে এখান থেকে ফিটাকে এদিকে গুণ করে দিলাম। ফি বি সমান আমাদের কি হবে? ফি বি সমান কে টি হবে। তাহলে আবার টিটাকে, তাহলে এক মূল গ্যাসের জন্য কেটাকে আমরা কি বলি? এক মূল গ্যাস হলে কেটাকে আমরা কি বলবো? হ্যাঁ, তাহলে কি হবে? এক মূল গ্যাসের জন্য কে সমান কি হবে? আর হবে, ঠিক আছে? তখন আমরা যেখানে আর কে মোলার গ্যাস ধ্রুবক বলা হয়, আর এন মোল হলে কে সমান কি হয়ে যাবে? এনআর হবে। তাহলে আমরা এখন কি লিখবো? পিবি সমান আমরা কি লিখবো তাহলে এক্ষেত্রে? পিবি সমান এনআরটি। তাহলে আমরা কি বয়েলের সূত্র থেকে পেয়েছি কি? বি সমানুপাতিক 1/পি। সালসের সূত্র থেকে কি পেয়েছি? বি সমানুপাতিক টি। এই দুইটাকে সমান, আবার গ্যাল-লুসাকের গ্যাস আয়তন সূত্র থেকে আমরা কি পেয়েছি? পি সমানুপাতিক টি। এই তিনটে সূত্র আমরা পেয়েছি কিনা? পেয়েছি। এটাকে আমরা কিভাবে লিখছিলাম? P1 B1 P2 B2, আর এটাকে কি লিখছিলাম? B1/T1 B2/T2, আর এটাকে কি লিখছিলাম? P1/T1 P2/T2। আচ্ছা, এখন বয়েল এবং সালসের সমন্বয় সূত্রকে সমন্বয় করার পরে আমরা আগে স্লাইডে দেখছিলাম PV সমান কি দেখছিলাম? কেটি। তাহলে এখান থেকে আমরা এই P1 B1/T1 P2/B2 P2 B2 T2, এই যে এখানে আমি চাইলে টিটাকে নিচে নিয়ে আসতে পারি না এদিকে, তাহলে Pb/T কি হবে? ধ্রুবক হয়ে যাবে না? এখানে আমি এটা চাইলে এভাবে লিখতে পারি না? এটা লিখতে পারি? Pb সমান kt লিখতে পারি? Pb/T কে লিখতে পারি? জি স্যার। তাহলে লিখতে পারলে এখন আমরা কি বলবো? P1 B1 T1 P2 B2 T2 লিখতে পারি আমরা। তাহলে এটা যদি লিখতে পারি আমাদের, অর্থাৎ P1/B1 T1 P1 B1 T1 P2 B2 T2, এটাকে বলা হচ্ছে বয়েল ও সালসের সমন্বয় সূত্র। বয়েল ও সালসের সমন্বয় সূত্র। তা এক মূল গ্যাসের জন্য আমরা কে কি বলছিলাম? আর বলছিলাম। তাহলে এন মূল জন্য আমরা কি বলবো? এনআর। তাহলে আমরা এখন কি লিখতে পারি? এই জায়গায় কে এর পরিবর্তে এনআর লিখতে পারি। তাহলে পিবি সমান এনআরটি, যা আদর্শ গ্যাসের সমীকরণ, যা আদর্শ গ্যাসের সমীকরণ। এখন দেখো বয়েল ও সালসের সমন্বিত সূত্রের সালসের সূত্রে সমন্বিত রূপ ছিল কি? পিবি T কি কে সমান আমরা কি লিখছিলাম? P1 B1 T1 P2 B2 T2। তাহলে আমরা পিবি সমান
দেখো আবার আরেকটা পেয়েছিলাম কি ফি বি সমান এনআরটি। আগের স্লাইডটা একটু দেখলে বুঝতে পারবা। একটা পেয়েছি কি ফি ওয়ান বি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু ফি টু বি টু ডিভাইড বাই টি টু। আবার আরেকটা পেয়েছি কি ফি বি সমান এনআরটি। এটাকে বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে আমি এখন বয়েল এবং সালসের সমন্বয় সূত্র করলে একটা পাচ্ছি ফি বি সমান এনআরটি, যেখানে আর কে বলা হচ্ছে কি মোলার গ্যাস ধ্রুবক, যার মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। আর এখানে এন সমান কি, এন মানে হচ্ছে মূল সংখ্যা, এন মানে কি, এন মানে কি মোল। স্যার এখানে n equals to w by m হবে। ডাব্লিউ বাই যেটা বলতে পারে এম, ডাব্লিউ এম একই কথা, ছোট হাতের এম দেওয়া ডাব্লিউ দেওয়া একই কথা, বুঝতে পারছো? ইয়েস স্যার। ছোট হাতের এমও দিতে পারবা অথবা ডাব্লিউ দিতে পারবা, কোনো নো প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো আদর্শ গ্যাসের সমীকরণ আমরা ফি বি সমান কি দেখছি এনআরটি, যেখানে তাহলে এখান থেকে আর ইজ ইকুয়াল টু কি হবে, আর ইজ ইকুয়াল টু কি হবে, আর ইজ ইকুয়াল পি ভি বাই এনটি হবে না? এসআই এককে ফি এর মান হচ্ছে কি নিউটন পার মিটার স্কয়ার, আর এসআই এককে আদর্শ তাপমাত্রার সাপে ফি এর মান হচ্ছে এসআই এককে কত 10132.5 নিউটন পার মিটার স্কয়ার, আর বি এর মান হচ্ছে মিটার কিউব, আর এসআই এককে আদর্শ তাপমাত্রার চাপে বি এর মান হচ্ছে কত 22.4 ইনটু 10 ইনভার্স 3 মিটার কিউব, আর টি এর একক হচ্ছে এসআই এককে টি এর একক হচ্ছে কেলভিন, আর 0 ডিগ্রি 273। 273.15 কেলভিন। এন এর মান হচ্ছে এন এর একক হচ্ছে মোল, আর এসআই একক এক মোল হচ্ছে 1 মোল ধরলাম। আর লিটার অ্যাটমসফিয়ার এগুলো খাতার পাশে লিখে রাখো, সবাই একটু লিখো তো দেখি পাশে ফি এর এসআই এককে, তাহলে এখন ফি আর এর মানটা বের করো তো দেখি ক্যালকুলেটর দিয়ে চাপ দিয়ে। তাসলিমা তুমি করবে হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে, আর ইশরাক করবে হচ্ছে এসআই এককে। আর এর মানটা বের করো তো দেখি, স্ক্রিনশট স্ক্রিন, খাতায় কত? হ্যাঁ খাতায় করে তোমরা স্ক্রিন শেয়ার করবা দ্রুত। আদর্শ তাপমাত্রা চাপে দেখি আর এর মানটা বের করো, এই মানগুলো বসায়া ফি এর মান, বি এর মান, টি এর মান, এন এর মান। ইশরাক এসআই একক, ইশরাক শুনতে পাচ্ছ? ইয়েস ইয়েস স্যার, শুনছি স্যার। আর তাসলিমা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে, দুইটা মানে বের করে দেখাও আমাকে, সাথে সাথে এককও বের করে দেখাবা। ইশরাক একক এবং মান, নাদিয়া একক এবং মান। অন্যরাও করো, অন্যরা যেটা ভালো লাগে সেটা করো, এরা দুজনে শেয়ার করবে। এই শারমিন, জি স্যার, হ্যাঁ তুমিও করো। করতেছি স্যার। এই রুম্পা করো, রুম্পা, মেহরিন করো, পূজন, ইটু, সবাই করো। কাইসার তো এই মাত্র আসলো। কই ওই যে মুজাহিদ, কই মুজাহিদ নেই? কাইসার স্যার মুজাহিদ নেই? স্যার করছি তো। হ্যাঁ তাহলে শেয়ার দাও, স্ক্রিন শেয়ার দাও। স্যার আপনি গিয়া করে দেন। হ্যাঁ করে দিছি, তুমি করো। হ্যাঁ স্যার দিছি তো। দেখছি তো, সুন্দর হচ্ছে তো। হ্যাঁ ওকে, নাদিয়া শেষে, নাদিয়া জি স্যার। তুমি শেয়ার করো। অন্যরা কে পারবে? ইশরাকের মান কত আছে? 8 পয়েন্ট কত? 8.314 জুল পার মোল পার কেলভিন। চ্যাট বক্সে দিয়ে দাও, মানটা দিয়ে দাও, চ্যাট বক্সে দিয়ে দাও। এই নাদিয়া তুমিও চ্যাট বক্সে মানটা দিয়ে দাও, তোমার মানটা লিটার অ্যাটমসফিয়ার এককে কত আসছে সেটা। হ্যাঁ পিবি সমান এনআরটি এনটি। ওকে, এই সবাই দেখছো কিনা? আর কেউ পারবে শেয়ার করতে পারবে? স্যার আমি হ্যাঁ করো নাদিয়া, তুমি আনশেয়ার করো। হ্যাঁ
এসআই একক লিখে দাও। এই ইশরাক এসআই একক লিখে দাও। ঠিক আছে, সুন্দর হয়েছে। এসআই এককে আর এর মান লিখে দাও, বর্ণনা সহ দাও একদম। কই এই কই শারমিন, পূজন পারবে না? পূজন জুল পার মোল পার কেলভিন, এককটা বের করে দেখাও নিজে কেউ। এককটা দেখাইছি তো। তুমি তাহলে আবার একটু শেয়ার করো তো দেখি, ওই এককটা বের করে দেখাইছো। ওই যে পাশে। ও আচ্ছা আচ্ছা, অ্যাটমসফিয়ার ইনটু লিটার পার মোল ইনটু কেলভিন, হ্যাঁ উপরে উঠলে, ইয়েস ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা হ্যাঁ, এসআই এককে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর একক দেখো কত, জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। আর লিটার অ্যাটমসফিয়ার এককে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এরকম আসছে কিনা ইশরাক, তোমার এটা আসছে না? জুল পার মোল পার কেলভিন আসছে না? Yes, sir. আর নাদিয়া লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন আসছে, তাই না? এসআই এককে ইশরাকের মান আসছে কত? 8.31 জুল পার, 4. হ্যাঁ। আর নাদিয়ার কত আসছে লিটার অ্যাটমসফিয়ার এককে? 0.0 0.082 liter atmosphere ওকে per mole per Kelvin. ওকে ওকে। তাহলে আদর্শ গ্যাস, তাহলে যে সমস্ত গ্যাস বয়েল ও সালসের সমন্বয় সূত্র, বয়েল ও সালসের সমন্বয় সূত্র কয়টা ছিল? একটা ছিল P1 B1 ডিভাইড বাই T1 ইজ ইকুয়াল টু P2 B2 ডিভাইড বাই T2, আর একটা ছিল কি PV সমান nRT, PV সমান nRT। তাহলে যে সমস্ত গ্যাস বয়েল ও সালসের সমন্বয় সূত্র অর্থাৎ PV সমান nRT সূত্রটি মেনে চলে তাদেরকে কি বলবো আমরা? আদর্শ গ্যাস। আদর্শ আদর্শ। মনে রাখা ভালো, বাস্তবে কোনো গ্যাস এই সূত্র মেনে চলে না। হ্যাঁ, তাহলে আমরা জানি n সমান আমরা কি জানি? মূল সংখ্যা। মূল সংখ্যা সমান আমরা কি জানি? মোট ভর ডিভাইড বাই আণবিক ভর, যেটা স্টাক বলছিল মোট ভরকে W দিয়ে প্রকাশ করবে, নো ম্যাটার, নো ইস্যু, সে দিতে পারবে, W দিতে পারবে, ছোট হাতের M দিতে পারবে, কোনো নো ইস্যু, এটাতে কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমরা আবার তাহলে এখান থেকে লিখতে পারি কি n সমান, তাহলে PV সমান nRT হলে তাহলে n সমান আমরা কি লিখতে পারি? m বাই বড় হাতে mRT লিখতে পারি। n এর মানটা বসে দিলাম। তাহলে এখন কি হচ্ছে? তাহলে আমি m এই b টাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে m বাই b, m মানে হচ্ছে ভর, b মানে হচ্ছে আয়তন, ভর বাই আয়তনকে আমরা কি বলি? ঘনত্ব। ঘনত্ব d বলি। এখানে এখানে ভুল হয়ে গেছে, এটা d হবে, d, হ্যাঁ। তাহলে ঘনত্ব বলি, এটা d হবে, এই যেটা, হ্যাঁ, ফি সমান d RT। তাহলে আমরা এখন কি লিখতে পারি? ফি সমান rm, এই rm, দেখো আর একটা ধ্রুবক m, প্রত্যেকটা গ্যাসের আণবিক ভর স্থির না নাকি নাকি চলক? আণবিক ভরটা সবসময় স্থির না? স্থির না? তাহলে আর এবং এম দুইজনে কি চলক নাকি ধ্রুবক? ধ্রুবক। ধ্রুবক। কতগুলো ধ্রুবকের ভাগফল বিয়োগফল গুণফল মিলে আরেকটা কি হবে? নতুন ধ্রুবক। তাহলে তাহলে আমরা এখন ফি সমান কি লিখতে পারি? কে ডিটি। তাহলে এখন আবার এটাকে যদি ভেঙে লিখি তাহলে ফি বাই ডিটি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? কে। তাহলে তার মানে এটা কি P1 বাই D1 T1 equals to P2 divided by D2 T2. ইয়েস। তার মানে দেখো, এটা দেখো, এটাও কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে তাপমাত্রা, চাপ এবং ঘনত্বের মধ্যে কি সম্পর্ক? তাপমাত্রা, চাপ, এখানে ফি হচ্ছে চাপ, টি হচ্ছে তাপমাত্রা, ডি হচ্ছে ঘনত্ব। তাহলে তাপমাত্রা, চাপ, ঘনত্বের মধ্যে কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। আরে দেখলেই তো বোঝা যাচ্ছে, P1 T1 ডিভাইড বাই D1 ইজ ইকুয়াল টু P2 T2 ডিভাইড বাই D2। আচ্ছা, তাপমাত্রা, আয়তন, তাপমাত্রার মধ্যে কি সম্পর্ক? তাপমাত্রা, তাপমাত্রা, আয়তনের মধ্যে কি সম্পর্ক পেয়েছিলাম আমরা বয়েল ও সালসের সমন্বয় সূত্র থেকে? তাপমাত্রা, চাপ ও আয়তনের মধ্যে কি সম্পর্ক পেয়েছিলাম? তাপমাত্রা, চাপ ও আয়তনের মধ্যে P1 B1 by T1 equal to P2 B2 by T2. গুড গুড, ভেরি গুড। ব্যস্তানুপাতিক বলো, দেখুন এমনি সম্পর্কটা বলো আপাতত। তাহলে আমরা এখন কি পেলাম? তাহলে আমরা এখন পেলাম কি দেখো, তাহলে তাপমাত্রার সাথে যখন চাপ স্থির থাকে তখন তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক কি?
চাপটা কি স্থির রাখবো? ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ তে আসবে। তাহলে এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা সবাই মুখস্থ রেখে অঙ্ক করার সময় লাগবে। এটা একটা সূত্র, এটা হচ্ছে এমসিকিউ তে লাগবে। এর আগে সূত্র ছিল না, C1 B1, এটা একটা সূত্র। এই তিনটে সূত্র সবার মুখস্থ থাকতে হবে, অঙ্ক করার সময় লাগবে। তাহলে আমরা দেখলাম কি, হ্যাঁ, চাপ, তাপমাত্রা ও ঘনত্বের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা সবাই মুখস্থ রাখবো আমরা। তাহলে স্থির তাপমাত্রা, গ্যাসের ঘনত্ব চাপের কি হবে? এখন স্থির তাপমাত্রা স্থির করে দিলে ঘনত্ব চাপের সাথে কি সম্পর্ক হবে? সবাই দেখি বলো তো, ব্যস্তানুপাতিক। ভালো করে দেখে দেখে বলো। সমানুপাতিক। হ্যাঁ, সমানুপাতিক। তাপমাত্রা স্থির করে দিলে সমানুপাতিক। গুড। কে বললো এটা? দেখো এই যে দেখো ঘনত্ব এবং চাপ দুইটাই উপরে আছে, তার মানে সমানুপাতিক। তো আমি তাপমাত্রাটাকে স্থির করে দিলাম, এটা বাদ। স্থির করে দেওয়া মানে কি? এগুলো বাদ দিলে কি হয়ে যাবে? ডি এবং পি এর মধ্যে সম্পর্ক কি? গুণের সম্পর্ক, সমান। তাহলে সমানুপাতিক। ওকে, গ্যাস ধ্রুবক আর ব্যাখ্যা। হ্যাঁ, আমরা এখান থেকে ফি বি সমান এনআরটি দেখছিলাম, ওগুলো আমরা তো করছি, কিছুক্ষণ আগে করছি। এখানে ফি মানে হচ্ছে গ্যাসের চাপ, বি মানে হচ্ছে গ্যাসের আয়তন, ডাব্লিউ মানে হচ্ছে কৃত কাজ, হ্যাঁ, টি মানে হচ্ছে পরম তাপমাত্রা, এন মানে হচ্ছে মোল সংখ্যা, এগুলো আমরা দেখছি। পি বি সমান এনআরটি। তাহলে অতএব এক মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ালে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক বলা হয়। দেখো এখান থেকে আমরা ডাব্লিউ সমান পি বি লিখতে পারি না? তাহলে আমরা এখন কি বলতে পারি? ডাব্লিউ সমান এনআরটি। তাহলে আর সমান কি হবে? আর সমান কি হবে? W/NT। ডাব্লিউ বাই NT। এনটি। তাহলে এখন তুমি এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় তাকে বলা হচ্ছে গ্যাসের মোলার ধ্রুবক আর। বুঝতে পারছি? আর সমান কি হবে? জি স্যার। এটা মুখস্থ রাখতে হবে, এটা আসে 1 নম্বরের জন্য প্রশ্ন আসে। হ্যাঁ, তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় তাকে বলা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক আর। এসআই এককে এটা তো আমরা বের করছি, আর লিটারের মানও কত বের করছি গ্যাস ধ্রুবকের, কিভাবে বের করছি এটা তো সবাই বের করছি। গ্যাস ধ্রুবক কেন বলা হয়? এর মান কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, এক মোল ভরের গ্যাসের ক্ষেত্রে আর এর মান কখনো পরিবর্তন হয় না, এটা যে গ্যাসই নাও না কেন, সেজন্য এটাকে বলা হয়। গ্যাসের ঘনত্ব তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি? দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট। গ্যাসের ঘনত্ব তাপমাত্রার মধ্যে সম্পর্ক ρ1 ρ2। ঘনত্ব মানে এখানে হচ্ছে, এখানে এটা আমরা D1 ও বলতে পারি, ঘনত্বকে ρ1 ও বলতে পারি, D1 অথবা D1/D2 অথবা ρ1/ρ2, এটা একই ঘনত্ব বোঝানো হচ্ছে, সমান হচ্ছে কি T2/T1, সমানুপাতিক দম। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে গ্যাসের ঘনত্ব চাপের মধ্যে সম্পর্ক কি দেখছিলাম? যখন তাপমাত্রা স্থির থাকে তখন কি দেখছিলাম? ব্যস্তানুপাতিক না সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক সম্পর্ক। গুড। কোথায় স্যার? চাপ। হ্যাঁ হ্যাঁ, সমানুপাতিক সম্পর্ক। তাহলে ρ1, এখন দেখো ρ1 এখানে দেখো ρ1/ρ2 = P1/P2, এই যে আমরা কিছুক্ষণ আগে দেখছি এই সম্পর্ক Yes. দুইটা। দেখো গ্যাসের ঘনত্ব তাপমাত্রার মধ্যে সম্পর্ক আমরা কি দেখছিলাম? কিছুক্ষণ আগে দেখছি না? ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমাদের সম্পর্কটা কি ছিল? পি সমান আমাদের ছিল কি ডি সমান পি ডিভাইড বাই কি ছিল? KT। কেটি। তাহলে ডি এর সাথে চাপের সম্পর্ক কি ছিল? অর্থাৎ ঘনত্বের সাথে চাপের সম্পর্ক ছিল সমানুপাতিক, তাপমাত্রার সম্পর্ক ছিল ব্যস্তানুপাতিক, যেটা আমরা এখানে দেখছিলাম। এই যে দুইটাকে আমরা ব্যবহার করে এই সূত্র আকারে, এগুলো তোমরা মুখস্থ রাখবা, এগুলো খুবই ইম্পর্টেন্ট, অঙ্ক করার সময় আসবে, সবাই একটু মুখস্থ রাখো। তাহলে আমরা এগুলো কিভাবে, এটা তো আমরা বের করছি, এটা আগে বের করছি, ওই যে প্রথমে বের করছি P1 T1
ρ1 ইজ ইকুয়াল টু ফি2 ডিভাইড বাই টি2 √2, এখানে আমরা d1 বলছিলাম আর কি। এটা ইম্পর্টেন্ট সূত্র, এটা মুখস্থ রাখবা, এটা আমরা প্রমাণ করছি না প্রথমে। অঙ্ক করার সময় এগুলো খুবই বেশি আসবে। তাহলে চাপ, তাপমাত্রা এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক কিছুক্ষণ আগে করছিলাম, P1 ডিভাইড বাই T1 ρ1 ইজ ইকুয়াল টু P2 ডিভাইড বাই T2 √2, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, P1 ডিভাইড বাই T1 হ্যাঁ, এখান থেকে এটা আমরা প্রমাণ করছি, এই দুইটা প্রমাণ করে দেখাইছি কিছুক্ষণ আগে। যে দুইটা প্রমাণ করে দেখাইছিলাম না, যখন চাপ স্থির রাখা হবে তখন ρ1 বাই √2 অর্থাৎ ঘনত্ব কার তাপমাত্রা কি বলছিলাম, ব্যস্তানুপাতিক, তাই না? আবার যখন তাপমাত্রা স্থির রাখা হবে তখন ঘনত্ব চাপের সমানুপাতিক। এটি প্রমাণ তাপমাত্রা চাপ কাকে বলা হয়? যে তাপমাত্রায় প্রমাণ চাপে বরফ গলে পানিতে পরিণত হয় বা পানি জমে বরফে পরিণত হয় সেই তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বলে। সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন স্কেলে 273.15 কেলভিন। তাহলে যে তাপমাত্রায় প্রমাণ চাপে বরফ গলে পানিতে পরিণত হয় বা পানি জমে বরফে পরিণত হয় সেই তাপমাত্রাকে বলা হচ্ছে প্রমাণ তাপমাত্রা। সেলসিয়াস স্কেল এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেল এটা হচ্ছে 273 কেলভিন। আর প্রমাণ চাপ কাকে বলা হয়? সমুদ্র পৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে প্রমাণ তাপমাত্রায় উলম্বভাবে অবস্থিত 760 মিলিমিটার উচ্চতা বিশিষ্ট শুষ্ক বিশুদ্ধ পারদস্তম্ভ যে চাপ দেয় তাকে প্রমাণ চাপ বলা হয়। প্রমাণ চাপটা মিলিমিটারে হলে 760 মিলিমিটার, মিটারে হলে 76 সেন্টিমিটার, আর সেন্টিমিটারে হলে 76 সেন্টিমিটার, মিটারে হলে 0.76 মিটার, আর অ্যাটমসফিয়ার হলে 1 অ্যাটমসফিয়ার, আর প্যাসকেলে বা নিউটন পার মিটার স্কয়ারে হলে 101.325 প্যাসকেল। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, যে গ্যাসগুলো পিভি সমান এনআরটি সূত্র মেনে চলে তারা হচ্ছে আদর্শ গ্যাস, আর যারা পিভি সমান এনআরটি সূত্র মেনে চলে না তারা হচ্ছে বাস্তব গ্যাস। তাহলে যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল ও সালসের সমন্বয় সূত্র যুগ্মভাবে মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলা হয়, অর্থাৎ পিভি সমান এনআরটি সূত্রটা মেনে চলবে। আর আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য, আদর্শ গ্যাসের গতিতন্ত্রের মৌলিক স্বীকার্যসমূহ মেনে চলবে, সকল তাপমাত্রা ও চাপে পিভি সমান এনআরটি সমীকরণটি মেনে চলবে। এটা আমরা জানি। গ্যাসের অনুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ থাকবে না যদি আদর্শ গ্যাস হয়। আর স্থির তাপমাত্রা আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর নির্ভরশীল হবে না। আদর্শ গ্যাসের অনুসমূহের মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য হবে। যারা আদর্শ গ্যাস হবে তাদের এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। বাস্তবতা, আদর্শ গ্যাস একটি কাল্পনিক ধারণা মাত্র, প্রকৃত অর্থে কোনো গ্যাসই আদর্শ গ্যাস নয়। কেবলমাত্র নিম্ন চাপে, এমসিকিউতে আসবে, কেবলমাত্র নিম্ন চাপে ও উচ্চ তাপমাত্রায় সকল গ্যাসে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। তাহলে কখন সকল গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? এমসিকিউতে আসবে। তাহলে আদর্শ গ্যাসটা আসলে একটা কাল্পনিক ধারণা, প্রকৃতপক্ষে কোনো গ্যাসে কি নয়, আদর্শ নয়। আর আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলো তো পড়ছি আমরা। হ্যাঁ, আজকে ইউটিউব পর্যন্ত, কারণ হচ্ছে এই কারেন্ট নেই তো সবার, এই তো মোবাইল সবগুলো ডিভাইস গুলো আসলে শর্টেজ। তা বাস্তবতা পর্যন্ত পড়লাম আমরা, ইউটিউব পর্যন্ত পড়লাম। সবাইকে আমি